আমরা প্রত্যেকেই জীব, আমাদের জীবন রয়েছে। কত রকমের জীব হয় আর তার বৈচিত্র্য কত ধরনের রয়েছে। তাহলে এবার জীবের মধ্যে কি এমন বৈশিষ্ট্য থাকবে এক্সট্রা যেটা দেখে আমরা বলবো যেটা জীব। তারপর হচ্ছে বিবর্তন বা যাকে ইংলিশ বলা থাকে ইভলিউশন, যে অনেক ধরনের কোষীয় অঙ্গাণু থাকে, যেমন নিউক্লিয়াস থাকে। উদ্দীপনায় সাড়া দেওয়া, রেসপন্স টু স্টিমুলাই। তো প্রোটিনের মধ্যে কি রয়েছে, কি দিয়ে তৈরি হয়েছে, 5,000 থেকে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এইটা নিয়ে তোমার বিজ্ঞানী বলেছে কি হট ডাইলিউট সুপ। তাহলে নিউক্লিক অ্যাসিড মানে কি বললাম, ডিএনএ এবং আরএনএ এবং প্রোটিন বিহীন, যার মধ্যে কিন্তু কোনো প্রোটিন নেই, তা এরকম আরএনএ কে তোমার নগ্ন জিন বলা হচ্ছে। কোষের দিকে আগাচ্ছে, প্রোটোবায়ন তৈরি হলো, সেখানে কিভাবে মানুষ তৈরি হলো। তাহলে চলো স্টার্ট করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কুল আলো ইউটিউব চ্যানেল। আমি জাসমিনা, তোমাদের লাইফ সায়েন্সের টিচার। তো আজ থেকে আমাদের ক্লাস 9 এর একদম নিউ চ্যাপ্টার স্টার্ট হচ্ছে, ক্লাস 9, যেটা আমাদের প্রথম চ্যাপ্টার রয়েছে আমাদের জীবন ও তার বৈচিত্র্য। তো এই চ্যাপ্টার নাম শুনেই বোঝা যাচ্ছে যে চ্যাপ্টারটার মধ্যে কি রয়েছে, তাই না? তো জীবন আর তার বৈচিত্র্য। আমরা প্রত্যেকেই জীব, আমাদের জীবন রয়েছে। তো আমরা জীব, তোমার চারপাশে অনেক ব্যাকটেরিয়া রয়েছে, অনেক ভাইরাস রয়েছে, প্রত্যেকে আলাদা আলাদা ভ্যারাইটি রয়েছে। তো কত রকমের জীব হয় আর তার বৈচিত্র্য কত ধরনের রয়েছে, সেসব নিয়ে আমাদের আজকের আলোচনা। ওকে, তো প্রথমে দেখবো যে আমরা এটার একটা এইটটা রিলেটেড রয়েছে, মানে যদি তোমরা এইটটা ভালো করে না পড়ে থাকো একটু প্রবলেম হবে নাইনটা। কিন্তু আমি প্রত্যেকটা জিনিস আবার প্রথম একদম স্টার্টিং থেকে বলবো, যাতে তোমরা ভালো করে ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা। চ্যাপ্টারটা হয়তো প্রথম দিকে অনেকের একটু বোরিং লাগতে পারে, বাট ভালো করে মন দিয়ে শুনবে, ইন্টারেস্টিং রয়েছে। ওকে, তাহলে চলো স্টার্ট করা যাক। তো প্রথমে আমাদের জানতে হবে যে জীবন কি। তাহলে তোমরা একদম ছোট থেকে জেনে আসছো জীব আর জ্বরের মধ্যে পার্থক্যটা কোথায়, তাই তো? জীব কি রয়েছে আর জ্বর কি রয়েছে, দুটোর মধ্যে অনেক বৈশিষ্ট্য রয়েছে, বা একটা জীবকে আমরা আলাদা করে চিনবো কিভাবে, আলাদা করে ডিফাইন করবো কিভাবে, সেটা আমরা দেখবো। তাহলে এবার জীবের মধ্যে কি এমন বৈশিষ্ট্য থাকবে এক্সট্রা যেটা দেখে আমরা বলবো যেটা জীব, বা সেই বৈশিষ্ট্যগুলো যেগুলো বলছি আছে বলেই কি আমরা তাকে জীব বলবো, নাকি জ্বরের মধ্যেও সেই বৈশিষ্ট্য দেখা যায়? এরকম বিভিন্ন কোশ্চেন তো উঠছে, তাই না? তো এই কোশ্চেন গুলোর সমাধানের জন্য আমাদের পড়তে হবে ডিটেলস। ওকে, তো প্রথমে তোমাদের দেখো কি লেখা রয়েছে। বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন, এই প্রত্যেকের টার্ম রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট। বৃদ্ধি, প্রজনন কি, পরিব্যক্তি, বিবর্তন, এগুলো কি? এগুলো নাম শুনেছো? বৃদ্ধি তো প্রত্যেকে শুনেছো, গ্রোথ ইংলিশে বলা হয় থাকে। তো বৃদ্ধি জিনিসটা কি, এটা কিন্তু পরে দেখবো, কারণ আমাদের এই চ্যাপ্টারটার প্রধান একটা কোশ্চেন প্রথমে তৈরি হয় যে জীবন মানে জীবনের বৈশিষ্ট্য কি কি রয়েছে জীবের। তো তার মধ্যে প্রথমে বৃদ্ধি, জানো তো আমরা খাচ্ছি, আমরা আস্তে আস্তে মানে বড় হচ্ছে, তোমরা ছোট, তোমরা এখন আমার বয়সে আছো, তখন তোমাদের আরো বৃদ্ধি হবে, ধীরে ধীরে বাড়ছে বয়সটা, তোমার গ্রো করছে, একসময় গিয়ে আবার বৃদ্ধিটা থেমে যাবে, তাই তো? তো কি রয়েছে বৃদ্ধি। প্রজনন প্রক্রিয়া বা যাকে বলা হচ্ছে রিপ্রোডাকশন, জনন প্রক্রিয়া। একটা থেকে তুমি তোমার মানে বংশের একজন তৈরি হলে, বা তোমার যখন বিয়ে হবে আবার নতুন মানে মেম্বার আসবে, তাই তো? এরকম হাতে কি হচ্ছে, জনন প্রক্রিয়ার মাধ্যমে বংশ বিস্তার বাড়ছে। তারপরে পরিব্যক্তি বা যাকে ইংলিশে বলে মিউটেশন, মানে দেখবে যে অনেক সময় একটা ধারাবাহিকতা চলছে চলছে, মানে হঠাৎ করে একটা জেনারেশনে গিয়ে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেল, এটা মিউটেশন বলা থাকে, বা যাকে বাংলায় বলা হচ্ছে পরিব্যক্তি। তো সেটা তোমার জীবের মধ্যে দেখতে পাওয়া যায়। তারপর হচ্ছে বিবর্তন বা যাকে ইংলিশ বলা থাকে ইভলিউশন। দেখবে জিরাফের গলা নিয়ে এটা খুব একটা ভালো থিওরি রয়েছে, পরে আমরা দেখবো এগুলোকে, জাস্ট ইন্ট্রোডাকশন পার্টটা বলছি এখন। তো এই প্রত্যেকটা তোমার কি হয় না, একটা জীবের যাদের জীবন রয়েছে, জীব বলছি, তার মধ্যে দেখা যায়। বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে বলা হয়ে থাকে জীবন। এবার এই প্রোটোপ্লাজমীয় কথাটার মানে কি, প্রোটোপ্লাজম জিনিসটা কি? তোমরা এইটা পড়েছো, দেখবে সেল, সেল নিয়ে অনেক ডিটেলসে তোমার এইটা রয়েছে। প্রাণী সেল ছিল, উদ্ভিদ সেল ছিল, তাই তো পড়ে এসেছো রিসেন্ট এখন এইটা। তো সেই সেলের মধ্যে দেখবে বলা হয়েছিল যে অনেক ধরনের কোষীয় অঙ্গাণু থাকে, যেমন নিউক্লিয়াস থাকে, তোমার রাইবোজোম থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, গলগি বডি থাকে। প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট আমরা কোষ অঙ্গাণু সম্পর্কে জেনেছিলাম। অনেক ধরনের কোষ অঙ্গাণু থাকে, তার বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, কারোর ক্ষেত্রে পর্দা আছে একটা, কারোর ক্ষেত্রে দুটো পর্দা, কারোর ক্ষেত্রে পর্দা নেই, রাইবোজোম যেমন। এরকম বিভিন্ন ধরনের ভাগ আমরা পড়েছিলাম। ওকে, তো সেই কোষ অঙ্গাণুগুলো, আর এটাও বলা হয়েছিল যে কোষ অঙ্গাণুগুলো কোথায় থাকে বলতো, সাইটোপ্লাজম থাকে, যেখানে মধ্যে কোষে ম্যাক্সিমাম প্রক্রিয়া হয়। তো সেই সাইটোপ্লাজম আর এই কোষীয় অঙ্গাণু দুটোকে একসাথে মিলে আমরা কি বলছি, প্রোটোপ্লাজম। মনে থাকবে। তাহলে প্রোটোপ্লাজম যদি তোমাকে বলে যে প্রোটোপ্লাজম কি, প্রোটোপ্লাজম, তাহলে তোমার তখন মনে কি আসবে যে প্রোটোপ্লাজম মানে হলো কোষীয় অঙ্গাণু প্লাস সাইটোপ্লাজম। তাহলে আগে আগে সাইটোপ্লাজমটা বলে দিই, মনে থাকবে বেশি ভাবে। তাহলে সাইটোপ্লাজম
প্লাস তোমার কোষীয় অঙ্গাণু। তাহলে সাইটোপ্লাজম আর কোষীয় অঙ্গাণু মিলে তোমার কি গঠন করছে না প্রোটোপ্লাজম। ওকে, তাহলে তাকে বলা হচ্ছে কি জীবন। তাহলে জীবন কাকে বলছে? যার মধ্যে এই ঘটনাগুলো ঘটবে, বৃদ্ধি হবে, প্রজনন হবে, তোমার পরিব্যক্তি হবে, বিবর্তন হবে, এবং তার মধ্যে কি প্রোটোপ্লাজমীয় বস্তু থাকবে, মানে সেল থাকবে। আলটিমেটলি একটা কথা, সেল থাকবে, তাই তো? ওকে, তাহলে ক্লিয়ার। আচ্ছা, একটা কথা, যে সেল হচ্ছে জীবনের মৌলিক একক। তো যদি সেল না থাকে তাহলে জীবনও থাকবে কিভাবে? তোমার উদ্ভিদের মধ্যে বলে যে উদ্ভিদের কি, কেউ বলে দেখেছো উদ্ভিদকে জড়বস্তু বলে না, জীব বলে। তাহলে উদ্ভিদের মধ্যেও সেল রয়েছে, উদ্ভিদ সেল, তার মধ্যে কিছু ডিফাইন্ড রয়েছে। এগুলো তোমরা অলরেডি এইটা পড়ে এসেছো আর বলছেন ডিটেলসে। কিন্তু এটা জানবে যে সেলের একটা যদি জীবন থাকতে হয় তাহলে তোমার এইগুলো এগুলো এগুলো প্রাইমারি তার কাজ, এগুলো তোমার থাকবেই। ক্লিয়ার? তাহলে এইটা কনসেপ্টটাই ক্লিয়ার করো, কারণ এইটা যদি না বুঝতে পারো চ্যাপ্টারটা আর বুঝতেই পারবে না পুরোটা। কারণ চ্যাপ্টার নাম কি? জীবন আর তার বৈচিত্র্য। তাহলে প্রথমে জীবনটা কি এটা তোমাকে ক্লিয়ার করে নিতে হবে। ওকে, এবার চলো নেক্সট পয়েন্ট। এখান থেকে কিন্তু বড় কোশ্চেন গুলো খুব আসে, যে জীবনের মূল বৈশিষ্ট্য, বেসিক প্রপার্টিজ অফ লাইফ। তো জীবনের মেন বৈশিষ্ট্য কি কি দেখলে আমরা বলবো জীবন আছে? অলরেডি কিছু পয়েন্ট আমি আগে বললাম, তো এগুলো আরো ডিটেলসে দেওয়া রয়েছে এখানে। ওকে, তো এক নাম্বার দেখো দেওয়া রয়েছে কি প্রজননের সক্ষম বা ক্যাপাসিটি টু রিপ্রোডিউস। রিপ্রোডাকশন মানে কি? প্রজনন বা জনন প্রক্রিয়া। এই যে দেখবে মানে কি থাকে, বংশ বিস্তার প্রক্রিয়াটা কিভাবে হয়ে থাকে? জনন প্রক্রিয়ার মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। একটা জীব থেকে আরেকটা জীব, তুমি তৈরি হলে তোমার আরো বাচ্চা হবে, তার আরো বাচ্চা হবে, তুমি দাদু হবে, তখন কি হচ্ছে না ধারাবাহিক ভাবে একটা প্রসেস চলছে। একে বলা হচ্ছে প্রজনন প্রক্রিয়া। এবারে প্রজনন প্রক্রিয়া কি এটা এতটা ডিটেলস তোমাদের এখন নেই, তো পরে জানবে প্রজনন প্রক্রিয়াকে। এখন জেনে রাখো যে প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে বংশ বিস্তার করতে সক্ষম হয়। ওকে, তাহলে এখানে কি রয়েছে, প্রত্যেক জীব তার অপত্য জীব সৃষ্টি করে। এই অপত্য জীব কথাটার মানে কি, যে তুমি তোমার বাবা মায়ের কাছ থেকে হলে তুমি তোমার বাবা মায়ের অপত্য জীব, তাই তো? এবং বংশ বিস্তার করে এবং প্রজাতির অস্তিত্ব বজায় রাখে। এবার ধরে নাও কারো বিয়ে হলো কিন্তু কোনো বাচ্চা হলো না, তাহলে তার বংশধারাটা কিভাবে বজায় থাকবে? থাকবে না। তাহলে অস্তিত্ব রক্ষা করার জন্যও, যে সেটা ছেলে হোক বা মেয়ে হোক, কিছু তো একটা রয়েছে, তাই না? যদি মেয়ে হয় তারপরেও তার মানে একটা মানে বংশ রয়েছে। কিন্তু যদি কিছুই না হয় তাহলে তো অস্তিত্ব থাকবেই না, একটা সময় গিয়ে পুরো বিলুপ্ত হয়ে যাবে, মানে ওই জেনারেশনটা খতম ওখানে। তো এই জন্য কি হবে না, অস্তিত্ব রক্ষা করাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অফ দ্য রিপ্রোডাকশন, বা জনন প্রক্রিয়া একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি অস্তিত্ব রক্ষা করা। এবং জীবের বংশ বিস্তার করাকে কি বলা হচ্ছে? প্রজনন। তাহলে প্রজনন প্রক্রিয়া কি হবে না, বংশ বিস্তার করবে, অপত্য জীব সৃষ্টি করবে, আর অস্তিত্ব বজায় রাখবে। ক্লিয়ার? ব্যতিক্রম, এবার এখানে কিছু ব্যতিক্রম রয়েছে, মানে কাদের ক্ষেত্রে যে তাদেরকে আমরা জীব বলছি, তাদের জীবন রয়েছে কিন্তু তাদের ক্ষেত্রে প্রজনন প্রক্রিয়া হয় না, তাই তো? তাহলে আমি বললাম কি, যে এটা এইগুলো যেগুলো পড়ছি এগুলোর মধ্যে কিছু এমন পয়েন্ট রয়েছে যেটা জীবের মধ্যে আর জড়ের মধ্যে হয়, আবার কিছু পয়েন্ট রয়েছে যেটা জীব কিন্তু তার সত্ত্বেও এই পয়েন্ট গুলো হয় না। মানে এগুলো একদম চরম সত্য ধরে নিলে হবে না যে এটা রয়েছে মানে এটা কনফার্ম এখানে জীব বলবো, কোনো একটা পয়েন্ট থেকে কিন্তু বলা যাবে না। এই ধরনের তুমি এখানেই বললে যে ম্যাম যে যেগুলো প্রজনন করতে সক্ষম হচ্ছে তাকে তো আমরা জীব বলছি, তার মানে প্রত্যেকটা জীবই প্রজনন প্রক্রিয়া করবে। কিন্তু এমন এখানে কিছু দেখা গেল এক্সেপশন, যেখানের মধ্যে জীব কিন্তু প্রজনন করছে না, তাহলে তাকে কি আমরা বলবো না জীব? বলবো নিশ্চয়ই। এরকম কিছু ব্যতিক্রম কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে রয়েছে, বৃদ্ধির ক্ষেত্রে আমি বলবো তখন। ওকে, সেখানে ব্যতিক্রম কি রয়েছে, যে কোনো কোনো সংকর জীব এবং শ্রমিক মৌমাছি। তো এই সংকর জীবের মধ্যে একটা আছে খচ্চর। অনেকে রেগে বলো দেখবে, হ্যাঁ খচ্চর বলা হয় না। তো এই খচ্চর জিনিসটা কি, খচ্চর হচ্ছে এক প্রকার সংকর জীব। এই খচ্চর যেটা রয়েছে এটা কি হয়ে থাকে না, কোনো যেমন বললাম কি তোমার বাবা তোমার মায়ের কাছ থেকে তুমি তৈরি হয়েছো, বা একটা মানে যে কোনো প্রকার যে কোনো জীব, ধরে না কুকুর গরু, প্রত্যেকই থাকে না, গরুর যেটা বাচ্চা হয় সেটা তো গরুই হয় না। কিন্তু এক্ষেত্রে কি হয়ে থাকে খচ্চর জিনিসটা, ওটা ঘোড়া আর গাধা মিলে কিন্তু তৈরি করা থাকে। তাহলে একটা সংকর জীবের নাম যদি লিখি, খচ্চর, এটা কিন্তু মানে যেমন ঘোড়া আর ঘোড়া থেকে তৈরি হচ্ছে এরকম না, ঘোড়া প্লাস গাধা। তাহলে ঘোড়া আর গাধা দুটোর যদি রিপ্রোডাকশন বা প্রজনন প্রক্রিয়া হয় তারপরে কিন্তু তোমার এই খচ্চর নামক জীবটা তৈরি হয়। তাহলে এবার বলো, যে এটা বললাম কি যে প্রজনন প্রক্রিয়ার মানে কি অপত্য মানে বাড়াচ্ছে, তাহলে ঘোড়া কি তার অপত্য বাড়াচ্ছে না গাধা তার অপত্য বাড়াচ্ছে?
দুটোর মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে কিন্তু এটা একটা ব্যতিক্রম রয়েছে। আরেকটা শ্রমিক মৌমাছি, তোমরা ক্লাস 8-এ রিসেন্ট পড়ে এসেছো যে মৌমাছি 3টে ভাগ হয়ে থাকে, শ্রমিক মৌমাছি, রানী মৌমাছি, আর একটা কি পুরুষ মৌমাছি। তো সেই শ্রমিক মৌমাছিদের কাজ কি ছিল, তারা বিভিন্ন ধরনের প্রত্যেকটা কাজ করে থাকবে, মানে যা কিছু কাজ, সে মানে মৌচাক তৈরি করা থেকে স্টার্ট করে মধু জোগাড় করে আনা, রানী মৌমাছির দায়িত্ব পালন করা, পুরুষ মৌমাছিদেরকে দেখাশোনা, প্রত্যেকটা কাজ ছিল শ্রমিক মৌমাছি। কিন্তু পুরুষ মৌমাছির একটাই কাজ ছিল যে রানী মৌমাছিকে প্রজনন প্রক্রিয়ায় সাহায্য করা, মনে আছে? তাহলে সেই পুরুষ মৌমাছি রানী মৌমাছির কাজ তো প্রজনন প্রক্রিয়া হয়ে গেল, তাদেরকে আমরা জীব বলছি, তারা তাদের কাজ করছে, প্রজনন প্রক্রিয়া তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে। বাট তোমার শ্রমিক মৌমাছির ক্ষেত্রে কি হবে, তারা তো প্রজনন প্রক্রিয়া হেল্প করছে না, প্রজনন করছে না, তাদেরকে আমরা কি বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ব্যতিক্রম হয়ে গেল যে শ্রমিক মৌমাছি যারা প্রজনন প্রক্রিয়া করে না, কিন্তু তা সত্ত্বেও তাকে আমরা জীব বলছি। বললাম কি কোনো একটা বৈশিষ্ট্য দেখে আমি কিন্তু ক্লিয়ারলি তোমাকে বলতে পারবো না যে এটা জীব নাকি জ্বর। ক্লিয়ার? তাহলে প্রজনন প্রক্রিয়াটা আশা করি কোনো ডাউট নেই। নেক্সট চলো, নেক্সট বলছি বিপাক। এটা একটা ইম্পর্টেন্ট টার্ম, বিপাক, বা যাকে ইংলিশে বলা হচ্ছে মেটাবলিজম। তো বিপাক জিনিসটা কি? যে তোমরা খাচ্ছ, বিভিন্ন প্রকার জিনিস খাচ্ছ, তোমার বিভিন্ন মেটাবলিজম প্রক্রিয়া মানে বডির মধ্যে চলছে, তাই তো? পরে পড়বে একটা বিএমআই, বেসাল মেটাবলিক ইন্ডেক্স, বিএমআর। তো বেসাল মেটাবলিক রেট, এগুলো কি জিনিসগুলো? দেখো এখানে একটা হেলদি হিউম্যানের ফটো দেওয়া রয়েছে, একদম পালোয়ান, একটা স্বাস্থ্যবান। তো এই কি হচ্ছে না, আমাদের বডি যত মেটাবলিজম হারটা বেশি হবে তত আমাদের ভালো, মানে বডিটা ঠিকঠাক চলবে, গ্যাস অম্বল কম হবে, এরকম টাইপস। ওকে, তো এটা একটা হিউম্যান বডি, তার মধ্যে যখন তোমার মেটাবলিজমটা ঠিকঠাক থাকবে তার মানে হেলদি রয়েছে। তো বিপাক বা মেটাবলিজম জিনিসটা কি? বিপাক বা মেটাবলিজম কি বলছে, অনবরত, তাহলে জীবকোষে যে অনবরত রাসায়নিক বিক্রিয়া ঘটেছে তাদের সমষ্টিগত ফলকে বলা হয় বিপাক। তাহলে তুমি খাবার খেলে বা যে কোনো প্রক্রিয়া চলছে তোমার মধ্যে, তার যে টোটালটা তোমার বডির মধ্যে কোনো বিপাকের মধ্যে কোনো একটা মানে বিক্রিয়া করছে না, পুরো অল ওভার নিয়ে যেটা চলছে সেটা তোমার বলা হচ্ছে বিপাক বা মেটাবলিজম। এবার এই বিপাক তোমার দু ধরনের হয়ে থাকে। একটা কি থাকে তোমার, দেখো এখানে রয়েছে যে বিপাক হচ্ছে একটা উপচিতি বিপাক আর একটা হচ্ছে অপচিতি বিপাক। একটা সহজে মনে রাখা ট্রিক্স বলি কি, উপচিতি মানে যেটা তোমার হচ্ছে উপকার করছে, জাস্ট ট্রিক্স মনে রাখার জন্য, উপকার করছে মানে তোমার হেল্প করছে, মানে তোমার কি হচ্ছে না, শুষ্ক ওজন বাড়াচ্ছে। আর অপচিতি যেটা অপকার করছে, যেটা কমাচ্ছে, মানে দেখো উপচিতি বিভাগের ইংলিশ কি, অ্যানাবলিজম, আর অপচিতি ক্যাটাবলিজম। এটা আমি এভাবে মনে রাখি যে ক্যাটা মানে কি কাটছে, তাহলে কাট মানে কি কমাচ্ছে, তাহলে কমাচ্ছে মানে কি শুষ্ক ওজন কমাচ্ছে। তাহলে মনে রাখবে যেখানে দুটো টার্ম রয়েছে তোমার বিপাকের, তাহলে যদি তুমি বিপাক কে ভাগ করে থাকো তাহলে দেখবে যে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে উপচিতি আর একটা হচ্ছে অপচিতি। উপচিতি বিপাক আর একটা তোমার কি না, অপচিতি। তাহলে এক্ষেত্রে কি, দেহের শুষ্ক ওজন, যদি আমি এখানে এখানে পয়েন্ট করছি, শুষ্ক ওজন তোমার এটা হচ্ছে বৈশিষ্ট্য একটা, ঠিক আছে? তাহলে শুষ্ক ওজন যদি আমরা দেখি যে উপচিতির ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে এক্ষেত্রে শুষ্ক ওজনটা বাড়ছে, আর অপচিতির ক্ষেত্রে যদি দেখি তাহলে শুষ্ক ওজনটা আমার বডির মধ্যে থেকে কি হচ্ছে না, কমছে। ক্লিয়ার? তাহলে বিপাক জিনিসটা আমাদের বডির মধ্যে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া ঘটে তার টোটাল যে সমষ্টি বলা, মানে সমষ্টিটাকে বলা হচ্ছে বিপাক। বিপাক দু ধরনের হয়ে থাকে, একটা উপচিতি, একটা অপচিতি। ইংলিশ নামগুলো মনে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এই বিপাকটা এখানে শেষ নয়, তোমাদের আরো যখন চলবে 11, 12, 9 প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো উপচিতি অপর নাম কি, অ্যানাবলিজম। অপচিতির ক্যাটাবলিজম। ক্যাটাবলিজম মানে কাটছে, অপচিতি করছে, শুষ্ক ওজন কমাচ্ছে। ট্রিক্সটা মনে রাখলাম, এ বলে দিলাম, মনে রাখবে। ওকে, আর কি রয়েছে দেখো, তাহলে যে বিপাক গঠনমূলক, হ্যাঁ আরেকটা নাম বলতে পারো যে গঠনমূলক, আরেকটা কি ধ্বংসাত্মক। তাহলে এখানে একটা টার্ম অ্যাড করে দিই, তোমরা দেখো নোটস বানাবে। ওকে, কারণ পরীক্ষার সময় পুরোটা পড়া পসিবল হবে না, তখন এই নোটস গুলো দেখবে, জাস্ট শর্ট শর্ট কিছু পয়েন্ট যেগুলো আমি লিখছি ওগুলো দেখে কিন্তু লিখতে পারবে। তাহলে উপচিতি বিপাককে কি বলতে পারি আমরা, গঠনমূলক। গঠনমূলক। আর অপচিতি বিপাককে আমরা কি বলবো, ধ্বংসাত্মক। ধ্বংসাত্মক। ক্লিয়ার? তাহলে উপচিতি অপচিতি বিপাকের মধ্যে বিভিন্ন ধরনের টার্ম বললাম। উপচিতি বিপাক তাকে গঠনমূলক বা অ্যানাবলিজম বলতে পারি, অপচিতি বিপাক বা যাকে ধ্বংসাত্মক বা যাকে ক্যাটাবলিজম বলতে পারি।
ক্লিয়ার? ওকে, তাহলে এখানের মধ্যে ওটাই রয়েছে। এবার উদাহরণ কি হবে, উপচিতের অপচিত বিভাগের উদাহরণ কারা, তাহলে মানে বাড়াচ্ছে কারা ক্ষেত্রে হবে, দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়া আর পুষ্টি। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি হয়ে থাকে, উদ্ভিদরা খাবার তৈরি করছে। তাহলে উদ্ভিদ যখন খাবার তৈরি করছে মানে সেটা তার প্রসেসে হেল্প করছে, তার ওজনটা আরো বাড়াতে হেল্প করছে, মানে তার ওভারঅল তো পুষ্টি করছে না সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে। তাই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার আমাদের দেহের মধ্যে যে পুষ্টি, সেগুলো কি তোমার রয়েছে উপচিতি বিভাগের আন্ডারে। আর অপচিতি মানে কি, কমাবে, সেটা রেসপিরেশন বা যাকে তোমার বাংলায় বলা হচ্ছে শ্বসন প্রক্রিয়া আর রেচন প্রক্রিয়া। রেচন মানে কি, যাকে তোমার হচ্ছে এক্সক্রিয়েশন বলা থেকে ইংলিশে। ওকে, ইংলিশ টার্মগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার থেকে 9-এ উঠে গেছো, মানে অনেকটাই বড় হয়েছো, এবার ইংলিশ টার্মগুলো তোমাকে দেখতে হবে। তাহলে রেচন কি রয়েছে, তোমার কি রয়েছে না এক্সপিরেশন, এক্সপিরেশন মানে যেটা কি হচ্ছে তো বাইরে বার করতে, এক্সক্রিয়েশন। ওকে, রেচন প্রক্রিয়ার মাধ্যমে। যেমন তুমি যে পেচ্ছাপ মানে ইউরিন করছো, পেচ্ছাপ পায়খানা করছো, এগুলো প্রত্যেকটা তোমার ঘাম, এগুলো প্রত্যেকটা রেচন পদার্থ। ওকে, আর শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহের মধ্যে রেসপিরেশন প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, এনার্জি বা শক্তি তৈরি হয়, মানে শক্তি ইউজ করা হয়। এটিপি পরে পড়বে, এটিপি রয়েছে, তো এটিপি ইউজ করা হয় যে প্রক্রিয়ার মাধ্যমে, তাকে বলা হচ্ছে তোমার রেসপিরেশন প্রক্রিয়া। মানে আমাদের বডির মধ্যে যে পুষ্টিটা হয়ে গেছে, ওকে ইউজ করে আমরা আমাদের কাজকর্ম করব, তাহলে তাকে বলা হচ্ছে তোমার শ্বসন প্রক্রিয়া। একদম ইজি ভাষায় বুঝিয়ে দিলাম। তাহলে এখনো পর্যন্ত দুটো টার্ম আমরা দেখলাম, একটা কি রয়েছে তোমার বলে প্রজনন প্রক্রিয়া, রিপ্রোডাকশন, একটা দেখলাম বিপাক। এই দুটোর মধ্যে কোনো ক্লিয়ার ডাউট নেই, আশা করি ক্লিয়ার। তাহলে বিপাক জিনিসটা প্রত্যেকটা ক্লিয়ার। এর এক্সাম্পল তোমার বললাম যে সালোক সংশ্লেষ পুষ্টি, আর এর এক্সাম্পল কি রেচন আর শ্বসন। ওকে, এবার এখানে একটা কোশ্চেন দেওয়া রয়েছে যে উপচিতি বিপাক বেশি ভালো না অপচিতি বিপাক, অপচিতি বিপাক হলে জীবদের বৃদ্ধি হয়। তোমার নিজেদের নলেজ বাদ দাও, বোর্ডের কথা বাদ দাও, তোমরা নিজেদের বলো যে কোন বিপাকটা হলে আমার দেখো অপচিতি বিপাক হবে না উপচিতি বিপাক, যার ফলে আমাদের জীবদের বৃদ্ধি হবে। নিশ্চয়ই তোমার উপচিতি হবে, যাকে জীবদের শুষ্ক ওজনটা বাড়ছে, তাই না? তাহলে অপচিতি বিপাক অপেক্ষা উপচিতি বিপাক বেশি হলে জীবদের বৃদ্ধি হয়। স্বাভাবিক, তোমরাও বলতে হবে না দেখলেও, যে আমাদের ম্যাম উপচিতি বিপাকে তো দেহের ওজন বাড়ছে, অপচিতিতে কমছে, নিশ্চয় উপচিতি হলে আমাদের বডির ওজনটা বা আমাদের দেহের বৃদ্ধিটা হবে। ওকে, তাহলে এখানে তুমি পড়ে নাও একবার যে সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদনের সময় ক্লোরোফিলের সাহায্যে সৌরশক্তি শোষণ করে, যা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যের মধ্যে স্থিতিক শক্তি রূপে আবদ্ধ করে, এবং শ্বসনকালে, শ্বসন মানে রেসপিরেশন, যার মাধ্যমে কি বলেছিলাম এনার্জিটাকে ইউজ করা হবে, ওই শক্তি তাপ শক্তি রূপে মুক্ত হয়, ফলে জীবদের বিভিন্ন জৈবিক ক্রিয়াগুলো নিয়ন্ত্রণ হয়। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করছে, আর শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে, রেসপিরেশন প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে ইউজ করছে। ক্লিয়ার? ওকে, নেক্সট চলো, এবার দুটো বৈশিষ্ট্য আমরা দেখলাম। এবার হচ্ছে এটা খুব কমন, উদ্দীপনায় সাড়া দেওয়া। একটা কথা, যে প্রথম ক্ষেত্রে আমরা দেখলাম কিছু এক্সেপশন রয়েছে, কিন্তু বিপাকের ক্ষেত্রে আমরা কোনো এক্সেপশন এখনো পর্যন্ত পেলাম না। বিপাক তার মানে প্রত্যেকটা জীবের মধ্যে হয়। আচ্ছা, 3 নাম্বার চলো, উদ্দীপনায় সাড়া দেওয়া, রেসপন্স টু স্টিমুলাই। স্টিমুলাই মানে কি, যে তোমার গায়ে একটা মশা বসে, তুমি এক থাপ্পড় মারলে, বা তোমাকে কেউ কিছু কথা বলছে, তুমি সেটা মানে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তুমি কথাটা শুনলে, বা ধরো না তুমি কিছু এই যে গরম কিছু জিনিস হাতে ঠেকলো, তোমার মা রান্না করছে, তোমাকে বললে একটু জাস্ট ওটা মানে সাইডে করে দিতে, তুমি একদম কোনো কিছু নিলে না, একদম হিরো হয়ে গিয়ে তুলতে গেলে, আর অমনি ছাকা খেলে, তাই তো? তাহলে প্রত্যেকটি কি হচ্ছে স্টিমুলাই, একটা বাইরে থেকে এক্সটার্নাল হিট এলো তোমার হাতে, তার ফলে তুমি হাতটা তোমার মানে জ্বালা জ্বালা করছে। ওকে, তাহলে এটা কি রয়েছে, এটা মানুষের ক্ষেত্রে দেখানো রয়েছে। আমি কি বলেছি, প্রাণীরা ছাড়া উদ্ভিদরা কিন্তু জীব, তাহলে উদ্ভিদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকার কথা। বিপাকের ক্ষেত্রে উদ্ভিদের মধ্যে হয়, প্রাণীর মধ্যে হয়। যেমনটা উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষ আর মানে শ্বসন চলছে, তেমন আমাদের বডির মধ্যে অনেক ধরনের বিপাকীয় প্রক্রিয়া রয়েছে বা মেটাবলিক প্রসেস রয়েছে, যেটা অত ডিটেলস এখন নেই। তার মাধ্যমে খাবার তৈরি হচ্ছে, আর বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে খাবারটা ইউজ করা হচ্ছে। তো এর মধ্যে কিন্তু কোনো এক্সেপশন নেই। কিন্তু এর মধ্যে দেখো সেম, যে উদ্দীপনায় সাড়া দিচ্ছে, গাছও দিচ্ছে। তুমি লজ্জাবতী গাছ দেখেছো? দেখো, এটা লজ্জাবতী গাছে একটা ফটো দেওয়া রয়েছে, যে দেখবে টাচ করবে, জাস্ট এরকম ভাবে পুরো লজ্জাবতী, লজ্জায় একদম এরকম ভাবে বুকটি সুট্টি মেরে নেবে, নিজেকে লুকিয়ে নেবে, তাই তো? তাহলে কি হচ্ছে, এই গাছটা যাকে আমরা জীব বলছি, এও কিন্তু উদ্দীপনায় সাড়া দিচ্ছে। তাহলে উদ্দীপনায় সাড়া দেওয়া, এইটা কিন্তু একটা জীবের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক। তাহলে জীব মাত্র উত্তেজনায় সাড়া দেয়, জীবের উত্তেজনায় সাড়া দেওয়া ধর্মকে উত্তেজিতা বলা হয়ে থাকে, যেটা তোমার উদ্ভিদের মধ্যে দেখা যায়, প্রাণীর মধ্যেও দেখা যায়।
ক্লিয়ার? ওকে, এবার নেক্সট চলো। নেক্সট বলছে প্রোটোপ্লাজমীয় সংগঠন। আমি কিছুক্ষণ আগেই বললাম না প্রোটোপ্লাজম জিনিসটা কি? কমেন্ট করো তো একবার, দেখে মনে আছে কিনা। ভিডিও পজ করো আর কি কমেন্টে লেখো যে প্রোটোপ্লাজমটা কি বলেছি। তো প্রোটোপ্লাজমীয় যে সংগঠনটা বলা হচ্ছে, এটা মানে কি বললাম যে সেল একটা আমাদের কোষ রয়েছে, একদম সুন্দর একটা ক্লিয়ার পিকচার দেওয়া রয়েছে এখানে দেখো। বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু রয়েছে, তোমার নিউক্লিয়াস রয়েছে, তোমার রাইবোজোম রয়েছে, তোমার সাইটোপ্লাজম, এই যে একটা থকথকে একটা জেলির মতো আবরণ রয়েছে না, সাইটোপ্লাজম, এটা সাইটোপ্লাজম বলা থাকে। তাহলে পুরোটাকে নিয়ে আমরা কি বলছি? প্রোটোপ্লাজম, যেটা তোমার কোষের মধ্যে দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? তো প্রোটোপ্লাজমীয় সংগঠন, প্রোটোপ্লাজমিক অর্গানাইজেশন কিন্তু একটা জীবের মধ্যে দেখা যাবে। আগেও আমি বলেছি যে জীব মানে তার মধ্যে কোষ থাকবে, আর কোষ থাকা মানে তো প্রোটোপ্লাজম দেখা যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে এককোষীয় বহুকোষী, এই এককোষীয় কথাটার মানে কি অলরেডি তোমরা ক্লাস 8 এ পড়েছো, কিন্তু একদম রিসেন্ট, এখন 9 এ পড়ছো যেহেতু। তাহলে এককোষী মানে যার দেহের মধ্যে একটা কোষ থাকবে। আর বহুকোষী মানে কি? আমরা বহুকোষী প্রাণী, আমাদের দেহের মধ্যে অনেক কোষ রয়েছে। তাহলে এককোষী বহুকোষী সমস্ত জীবদেহে কিন্তু প্রোটোপ্লাজম সমন্বিত কোষ দিয়ে গঠিত। তোমার একটা কোষ থাকলেও তো ভাই প্রোটোপ্লাজম থাকবে, আর একটা বেশি থাকলেও তো প্রোটোপ্লাজম থাকবে। এটা সিম্পল, এটা পড়ার কিছু নেই। যে কোনো কিছু কোষ থাকা মানে প্রোটোপ্লাজমের সংগঠন থাকবে। ক্লিয়ার? প্রোটোপ্লাজমকে প্রাণের ভৌত ভিত্তি বা ফিজিক্যাল বেসিস অফ লাইফ বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে? কারণ প্রোটোপ্লাজম না থাকলে তোমার সেল থাকবে না, মানে সেল তো নেই, আলটিমেটলি সেল না থাকলে আমাদের জীবনের কোনো মূল্য নেই, আমরাও থাকবে না। তাহলে প্রোটোপ্লাজমকে সেজন্য বলা হয়ে থাকে বেসিক ফিজিক্যাল বেসিস অফ লাইফ, বা প্রাণের ভৌত ভিত্তি, যার উপর ডিপেন্ড করে আমাদের লাইফটা চলছে। ওকে, ওই সেলকে বলা থাকে না কোষের মৌলিক একক, তো সেটাও একটা পয়েন্ট এখানে বলতে পারো। ওকে, তাহলে আমাদের কটা পয়েন্ট হলো? 4টে পয়েন্ট। প্রজনন প্রক্রিয়া হলো, বৃদ্ধি এখনো আসেনি, তোমার উত্তেজনের সাড়া দেওয়া হলো, আর একটা কি বিপাক। ওকে, 5 নম্বর পয়েন্ট চলো। 5 নম্বর কি বলছে? বৃদ্ধি, বা যাকে ইংলিশে কি বলো? গ্রোথ। তো বৃদ্ধি জিনিসটা কি? ধরে নাও তুমি ধীরে ধীরে বড় হচ্ছ, তোমার একদম একদম বাচ্চা ছেলে তখন, তারপরে একটু বড় হলো, এখন 9 এ পড়ছো, 11 12, একসঙ্গে চাকরি করবে, তারপরে বয়স্ক হবে, এরকম বৃদ্ধি হচ্ছে। একটা সময় গিয়ে বৃদ্ধিটা কি থেমে যাবে, আবার দেখবে সাইজ ছোট হয়, হাড়ের ক্ষয় হয়, বিভিন্ন প্রক্রিয়া প্রসেস রয়েছে। কিন্তু আলটিমেটলি কি? বৃদ্ধি হচ্ছে। প্রত্যেকটা জীব, শুধু আমি মানুষের কথা বললাম, কুকুরের ক্ষেত্রে দেখো তোমার, বা যে কোনো জীবের ক্ষেত্রে দেখো, গাছের ক্ষেত্রে দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছে না, নির্দিষ্ট লাইফ পিরিয়ডের মাধ্যমে তার একটা কি বৃদ্ধি হচ্ছে, গ্রোথ হচ্ছে। তাহলে খাদ্য গ্রহণ ও খাদ্যের আত্তীকরণের মাধ্যমে প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়, ফলে জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। এবং প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়ে জীবদের আকার, আয়তন ও শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। তাহলে এখান থেকে তোমার একটা এমসিকিউ আসতে পারে যে বৃদ্ধি কাকে বলে। এটা লিখে নাও খাতায়। এটা এটা জাস্ট মনে রাখবে যে বৃদ্ধি মানে কি? জীবদেহের আকার, আকার, আয়তন ও শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে। তাহলে বৃদ্ধির জন্য, এবার একটা পয়েন্ট ইম্পর্টেন্ট মনে রাখো ওখানে, তাহলে ইন্টারেস্টিং না যে একটা সাথে রিলেটেড রয়েছে। তাহলে আগে কি বললাম? উপস্থিতি বিপাক যদি হয় তাহলে দেহের শুষ্ক ওজন বাড়বে, মানে বৃদ্ধিটাও হবে। আর এখানেও সেটাই বলছে যে বৃদ্ধি হচ্ছে মানে কিন্তু তোমার শুষ্ক ওজনটা বাড়ছে। ক্লিয়ার? দুটোর মধ্যে রিলেটেড, মানে রিলেটেড করতে পারলে আশা করি। তো তাকে কি হচ্ছে? বৃদ্ধি বলা হচ্ছে। দেখো একটা সেল রয়েছে, ডিভিশন হয়ে গেল, তাহলে দুটো ডিভিশন হয়ে যাচ্ছে, বৃদ্ধি হচ্ছে। এককোষীর ক্ষেত্রেও বৃদ্ধি হয়, বহুকোষীর ক্ষেত্রেও বৃদ্ধি হয়। ওকে, হ্যাঁ, নেক্সট এবার যেটা তোমার পয়েন্ট রয়েছে চলন ও গমন, এই দুটোর মধ্যে কিন্তু প্রচুর কনফিউশন হয়। চলন আর গমন দুটো দেখো সেম। চলন মানে তোমাকে যদি বাংলায় বলে, আচ্ছা চলন মানে কি, তুমি বলবে যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি, এটা আমি চলন করছি, এটাই তো তোমার মাথায় আসবে। এবার তোমাকে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা বাবা বলো তো গমন কথাটার মানে কি? তখনও তুমি এটাই ভাববে, ম্যাম গমন বললেন তার মানে আমি একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, এটাকে তো গমন বলে। মানে চলা বলা মানে কি বলে না, এখানটা চলে দেখাতো, বলে তো। তো চলন বলা মানে তোমাতেই প্রথমে আমি বলছি শোনো, ক্লিয়ারলি প্রথমে এটাই মাথায় আসবে, চলন বলেছে ম্যাম মানে চলাকে বলা যায়, এই চলন গমন করছি একসাথে করছি। তো দেখো ডিফারেন্স কি ভাই, দুটোর মধ্যে আলাদা কোথায়? চলো আলাদা দেখা যাক। এই মেয়েটাকে দেখো, একটা সুন্দর মেয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে। তো এর ক্ষেত্রে এই এক জায়গায় দাঁড়িয়ে, বাদ দাই মেয়ের কথা বাদ দাও, আমি বলছি। আমি এক জায়গায় দাঁড়ালাম, জাস্ট হাতটা এদিকে তুললাম, তাহলে এটা কি বলা হচ্ছে? আমি কি এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হচ্ছি? দেখো এক জায়গায় স্থির দাঁড়িয়ে রয়েছে, জাস্ট হাতটা নড়ালাম, তো এটা কি চলন। আমি হাত যেখানে ইচ্ছে নাড়াতে পারি, তো এটা কি হচ্ছে? আমার চলন করা হচ্ছে। কিন্তু যখনই আমি এই জায়গা থেকে সাইড হয়ে চলা স্টার্ট করলাম, একটা জায়গা থেকে এখানে আমি স্থান পরিবর্তন করছি,
তখন কিন্তু সেটা তোমার গমনের আন্ডারে পড়ছে। তাহলে চলন মানে কিন্তু চলা নয়, চলন মানে এক জায়গায় স্থির থাকা, জাস্ট কিছু মুভমেন্ট করা হাতের, এগুলো সব চলন করছি। গাছ কি করে থাকে, চলন না গমন? গাছের ক্ষেত্রে এক্সেপশন রয়েছে, একটা গাছ গমন করে থাকে, ক্লামাইডোমোনাস, কিন্তু বেশিরভাগ গাছ কি থাকে, চলন করে থাকে। গাছে হাত পা পাতা নাড়াই, তাহলে কি করছে, চলন করছে। ওকে, তাহলে উন্নত জীব বিশেষ করে প্রাণীরা স্বেচ্ছায় স্থান পরিবর্তন করতে পারে। প্রায় সমস্ত প্রকার জীব অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারে এবং এক স্থানে এটা স্থির হবে। স্থির থেকে জীবদের অঙ্গ প্রত্যঙ্গ, দেখো কথাটা লাইনটার মধ্যে আমি অলরেডি বলে দিলাম যে এক স্থানে স্থির থেকে, আমি কি বলেছি, আমি এক স্থানে স্থির রয়েছি, জাস্ট অঙ্গ প্রত্যঙ্গ আমি সঞ্চালন করছি, তাকে কি বলা হচ্ছে, চলন। ওটাই দেখা যাচ্ছে এখানে। এক স্থানে স্থির থেকে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে চলন বলা হয়। এবং স্বেচ্ছায় সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করা, আমি এখান থেকে এখানে শিফট হলাম, আমি নিজের ইচ্ছায় আমি স্থান পরিবর্তন করছি, তাকে কি বলা হচ্ছে, গমন, বা যাকে তোমার ইংলিশে লোকোমোশন, লোকোমোশন বলা হয়ে থাকে। আর চলনকে মুভমেন্ট, আমি হাতের মুভ করছি। ইংলিশ টার্মটা দিলে তাও তোমরা বুঝতে পারবে, বাট বেঙ্গলিটা দিলে কিন্তু একটা কনফিউশন আছে, তাই তো, কনফিউশন হয়ে যাবার কথা। তো কোনো কনফিউশন আশা করি আর রইল না। চলন মানে কি, জাস্ট আমাকে মনে রাখবে, চলন মানে আমি একটা হাত নাড়ালাম, এটা চলন করছি, আর যখন আমি এখান থেকে শিফট হচ্ছি তখন সেটা কি, গমন করছি। ক্লিয়ার? আশা করি কোনো ডাউট নেই এখানে আর, যদিও থাকে কমেন্ট বক্স ওপেন রয়েছে। চলো নেক্সট কি, জীবন চক্র, লাইফ সাইকেল। তো জীবন চক্র বা লাইফ সাইকেল জিনিসটা কি, ওই প্রথমে বলেছিলাম বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে, একদম তুমি এটা তোমাকে জাস্ট কল্পনা করো, বাচ্চা ছিলে, তারপরে বল নিয়ে খেলতে স্টার্ট করলে, একটু বড় হলে, তারপরে তুমি হচ্ছে যে আরো বড় হয়ে গেলে, তারপরে তোমার বিয়ে হলো, তোমার হচ্ছে যে একদম কাজ অফিসে জব করছো, তারপরে মধ্যবয়স্ক মিডিল এজ হয়ে গেলে, আর অ্যাট লাস্ট গিয়ে বয়স্ক হয়ে গেলে, আর তারপরে কি হবে, আমরা কেউ অমর নয়, প্রত্যেকের মৃত্যু হবে, তো মৃত্যু হয়ে গেল, তাই তো। তাহলে কি চলছে, এটা লাইফ সাইকেল চলছে, একদম বাচ্চা থেকে স্টার্ট করে তোমার কি হলো, বয়সটা বাড়তে বাড়তে তোমার মৃত্যু হলো। তাহলে জন্ম থেকে মৃত্যু যে প্রসেসটা চলছে তাকে আমরা কি বলছি না, জীবন চক্র বা লাইফ সাইকেল। তাহলে জীবের জন্মের পর জীবদেহ বৃদ্ধি পেয়ে পরিণত হয় এবং প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে, আগে বললাম প্রজনন প্রক্রিয়া কি, তাহলে প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে বংশবৃদ্ধি করে এবং বার্ধক্য আসে এবং অবশেষে জীবের মৃত্যু হয়। জীবের জন্ম, বৃদ্ধি, বংশবিস্তার, বার্ধক্য, মৃত্যু ইত্যাদি ঘটনাগুলো পর্যায়ক্রমে, পর্যায়ক্রমে মানে কি, পর পর হবে। নিশ্চয়ই তোমার আগে বয়স্ক হলো, বয়সকাল এলো, তারপর তোমার গিয়ে মিডিল এজ আসছে, এরকম হবে না বাবা। তাহলে কি হবে না, প্রত্যেকটা পর্যায়ক্রমে চলবে। এই ঘটনায় কি বলা হচ্ছে, জীবন চক্র, মানে একটা একটা সাইকেলে চলছে। এখানে স্টার্ট করলে আর আস্তে আস্তে বৃদ্ধি হয়ে 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 পুরো মৃত্যু। তাহলে জীবন চক্র কিন্তু একটা জীবের মধ্যে থাকবে, এটা তার একটা বৈশিষ্ট্য। ওকে, তাহলে এই টপিকটা তোমার হচ্ছে এখানের মধ্যে এলো, এখানের মধ্যে তোমার কি হলো না, তাই জীবের আমরা স্টার্ট করেছিলাম কি, জীবন থেকে, জীবন কাকে বলে বোঝা গেছে, আর জীবনের বৈশিষ্ট্য। এবার একটা কথা বলি যে জীবন কি আর জীবনের বৈশিষ্ট্য, এতটা পর্যন্ত টপিকটা ক্লিয়ার করো। 1 নাম্বার কোশ্চেন, জীবন কি। 2 নাম্বার, জীবনের বৈশিষ্ট্য। এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়লাম এই দুটো কোশ্চেন সলভ করার জন্য, ওকে, এই দুটো কোশ্চেন খাতায় লিখবে, আর পয়েন্ট যেগুলো হাইলাইট করলাম ওগুলো অ্যাড করে দেবো, ওকে। ওকে, এবার একটা কথা বলি, এখানে একটা এক্সেপশন দেখা যাচ্ছে, যেটা তোমাদের এখন বইতে নেই, বাট আমি বলে রাখছি কারণ পরে গিয়ে কাজ করবে। তো আমি বললাম কি, বৃদ্ধি হচ্ছে তোমার একটা জীবনের বৈশিষ্ট্য, কিন্তু তোমরা কখনো এটা ভাববে না যে বৃদ্ধি হচ্ছে মানে সেটা হচ্ছে তোমার জীব। কেন? কারণ ধরে নাও তোমার বাড়ির পাশে একটা পাথর রয়েছে, বালি রয়েছে, এবার সেটা তুমি মানে তুমি যাও না ওখানে, বাট বালির স্তর পড়তে 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 কি একটা উঁচু, দেখো এখানে রয়েছে একটা ধরে নাও বালির স্তর, পাথর রয়েছিল, পাথরে আবার বালি পড়তে পড়তে বিভিন্ন ময়লা আস্তে আস্তে কি পাথরটার উচ্চতা ধীরে ধীরে বাড়ছে, উচ্চতা ধীরে 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 বাড়ছে, ধীরে 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 বাড়ছে।
তাহলে এটা কি হচ্ছে? বৃদ্ধি হচ্ছে, গ্রোথ হচ্ছে। তাহলে তুমি তাকে বৃদ্ধি বললে, তাহলে তুমি কি জীব বলতে পারবে? কারণ আমি বলবে ম্যাম তো বলেছে যে বৃদ্ধি একটা বৈশিষ্ট্য। তাহলে হয় কি? তাহলে একটা কথা মনে রাখবে, একদম কনসেপ্টটা যেহেতু পড়ছো 9 এ, তো একদম ক্লিয়ার রাখো যে এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য, কিন্তু তার ক্যারেক্টারিস্টিক ফিচার না। মানে এটা দেখে তুমি তাকে শনাক্তকরণ করতে পারবে না, কোনো একটা বৈশিষ্ট্য থেকে কিন্তু পারবে না। ক্লিয়ার কথাটা? কারণ পরে যখন তোমার আসবে 11 12-এ, তখন দেখবে আবার এই টার্মগুলো আসছে, তখন কিছু কনসেপ্টে মাথা ঘুরিয়ে দেবে। তো সেই মাথাটা আমি আগেই ঘুরিয়ে দিলাম যে এইগুলো দেখে কিন্তু তোমরা একদম ডিফাইন করে দেবে না। ওকে, তাহলে এতক্ষণ পর্যন্ত আমাদের একটা টপিক কমপ্লিট হলো। এবার নেক্সট টপিক আমরা আসবো যে আমাদের জীবনের উৎপত্তি। তাহলে এবার নেক্সট ইম্পর্টেন্ট টপিকটা কি, যে আমাদের লাইফ কিভাবে হলো। একদম প্রথমে ধরে নাও এখন তুমি আছো, পৃথিবী রয়েছে, সূর্য রয়েছে, বিভিন্ন সৌরজগৎ রয়েছে, কিন্তু এরকম কি প্রথম থেকে চলে আসছে? এবার এই নিয়ে জানো বিভিন্ন বিজ্ঞানীর মধ্যে বিভিন্ন মত ক্রিয়েট হচ্ছে। কেউ বলছে যে একদম বাইরে থেকে আচানক সে একটা জীব এসেছিল, দেশে বংশ বিস্তার করতে লেগে গেল। আবার অনেকে এটাও বলবে যে, মানে এগুলো কোনো বই নেই, জাস্ট এক্সট্রা নলেজের জন্য বলছি, এতে ইন্টারেস্টিং মনে হয়। অনেকে বলবে যে আহ, মানে পচা যে সমস্ত জায়গা ছিল, মানে পচা জিনিস থেকে জীবের উৎপত্তি হয়েছে। অনেকে আবার এরকম বলবে যে ওই যে বললাম বাইরে থেকে জীব আসছে, মানে বিভিন্ন জন বিভিন্ন যা মন যায় তাই বলে যায়। তাই তো প্রত্যেকটা বিজ্ঞানী কিন্তু তারা রিসার্চ হয়তো করেছে বা কি করেছেন, তো এগুলো তাদের বিভিন্ন মত দিয়েছেন। প্যান্সপার্মিয়া বিভিন্ন ধরনের তত্ত্ব রয়েছে, তো অত কিছু তাদের ডিটেলসে নেই। তো এবার এখানে বলছে যে আমাদের পৃথিবী কবে সৃষ্টি হলো, আর পৃথিবীর মধ্যে জীব কবে আসলো। দুটো কোশ্চেন। তাহলে পৃথিবী সৃষ্টি হয়েছে প্রায় 4.6 বিলিয়ন বছর আগে। বিলিয়ন মানে বুঝতে পারছো, অনেক বছর আগে। 4.6, এইগুলো মনে রাখবে, এগুলো এমসিকিউ এর জন্য আসতে পারে। ওকে, আর তার মধ্যে প্রথম জীবের অস্তিত্ব পাওয়া গেছে কবে? 3.5 থেকে 3.8 বিলিয়ন বছর আগে প্রথম সেখানের মধ্যে কি জীবনের অস্তিত্ব বা জীবের অস্তিত্ব পাওয়া গেছে। ক্লিয়ার? এবার এখানে কিছু তত্ত্ব রয়েছে। এই ওপাইনো হ্যালডেন একটা বক্তব্য দিয়েছিলেন, তাকে আবার প্রুভ করেছেন সাইন্টিফিক্যালি মিলার ও ওরে। এদের এদের প্রচুর কাহিনী রয়েছে, পুরাতন হিস্ট্রি, ইতিহাস এগুলো। তো এটা বোরিং লাগতে পারে, বাট বোরিং লাগার মতো কিছু নেই। এটা জাস্ট তোমরা মনে রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। ইম্পর্টেন্ট কিন্তু টপিকটা, বোরিং হলেও ইম্পর্টেন্ট আছে। তো বোরিং না করার জন্য বলা যাক, তাহলে জীবন সৃষ্টির জৈব রাসায়নিক তত্ত্ব। জৈব মানে কি? একটা জৈবিক ব্যাপারটা দিকটা আসছে, রাসায়নিক মানে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন কিভাবে হয়েছে না হয়েছে, বা একদম প্রথমের দিকে জানবে যে আমাদের বাতাসে কোনো অক্সিজেন ছিল না, একদম বিজারণধর্মী পরিবেশ ছিল, সেখান থেকে কিভাবে আস্তে আস্তে ডেভেলপ করছে। এগুলো তো ইন্টারেস্টিং বিষয়, তাই না, জানার বিষয়। তো সেগুলো তোমাদের নিয়ে তত্ত্ব কি, জৈব রাসায়নিক তত্ত্ব, যেটা কি দিয়েছিল তোমার ওপাইন এবং হ্যালডেন। এবার চলো জীবন সৃষ্টির ধাপ সমূহ বা স্টেপ অফ দ্য অরিজিন অফ লাইফ। অরিজিন মানে কি? সৃষ্টি, জীবন, অফ লাইফ। তাহলে জীবন কিভাবে সৃষ্টি হলো? এই জীবন সৃষ্টির জন্য প্রথমে তোমার কি হয়েছিল না, সরল জৈব যৌগ তৈরি হয়েছিল। সিম্পল। আচ্ছা, তোমার নাম শুধু প্রোটিন। প্রোটিন তো ধর না তোমার একটা জটিল জৈব যৌগ, তাই তো? প্রোটিন। তো প্রোটিনের মধ্যে কি রয়েছে, কি দিয়ে তৈরি হয়েছে, তার আগের ধাপ যদি আসি, তখন সেটা মানে ওটা যেটা দিয়ে তৈরি হয়েছে সেটা তোমার পড়ে গেল কার মধ্যে? সরল জৈব যৌগের মধ্যে। আর প্রোটিনটা কার মধ্যে? জটিলের মধ্যে। ওকে, তো একদম ধীরে ধীরে আসো। আদিম পৃথিবীতে সরল যৌগগুলি থেকে ধীরে ধীরে অধিকতর জটিল যৌগের সৃষ্টি হয়েছে, যেটা আমি বললাম যে সরল থেকে জটিল যৌগের সৃষ্টি হচ্ছে। এবং বিদ্যুৎ শক্তি, অতিবেগুনি শক্তি, যেটা হচ্ছে তোমার ইভি রশ্মি, মহাজাগতিক রশ্মি বিকিরণের ফলেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। যেখানের মধ্যে কি হচ্ছে তোমার দ্বারাও, যেখানের মধ্যে কি হচ্ছে না, তোমার সরল যৌগ আগে ছিল, সরল যৌগ, যেখান থেকে ধাপে ধাপে কি হচ্ছে তোমার না, জটিল যৌগ তৈরি হচ্ছে। জটিল যৌগ তৈরি হচ্ছে, এবং এখানের মধ্যে হেল্প করছে কারা? তোমার বিভিন্ন ধরনের ইউভি রে প্লাস তোমার মহাজাগতিক রশ্মি, এবং তোমার বৈদ্যুতিক রশ্মি। তাহলে এরাদের সাহায্যে কি হচ্ছে না, তোমার সরল যৌগ থেকে ধীরে ধীরে কি হচ্ছে, জটিল যৌগের তৈরি হচ্ছে, কমপ্লেক্স কম্পাউন্ড। ওকে, নেক্সট বলছে কি, জৈব যৌগের উৎপত্তির ধাপ। প্রথমে একদম আদিম পৃথিবীর সৃষ্টি কিভাবে হলো? তাহলে প্রায়
4.6 বিলিয়ন বছর আগে আমাদের পৃথিবীর তাপমাত্রা কত ছিল? 5,000 থেকে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতে পারছো কতটা হাই টেম্পারেচার? এখন ম্যাক্সিমাম কত, একদম 40, 35 এরকম গেলে তো একদম অবস্থা খারাপ হয়েছে। সেখানে 5,000 থেকে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে একদম উত্তপ্ত লাভা, একদম প্রচুর গরম, মানে ওখানে কেউ কোনো জীবের অস্তিত্ব থাকতেই পারে না, তাই তো? তাহলে এরকম একটা কন্ডিশন ছিল কবে? 4.6 বিলিয়ন বছর আগে। ওকে। বায়ুমণ্ডলে বিভিন্ন বিজারণধর্মী গ্যাস সমূহ ছিল। এই বিজারণধর্মী মানে কি? সেখানে অক্সিজেন কিন্তু ছিল না। একদম ইনিশিয়াল, একদম প্রাথমিক কথা বলছি, কোনো প্রকার অক্সিজেন ছিল না। বিজারণধর্মী গ্যাস ছিল কারা? হাইড্রোজেন ছিল, মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল এবং জলীয় বাষ্পের উপস্থিতি ছিল। এবং দেখো, মুক্ত অক্সিজেন বায়ুমণ্ডলে সম্পূর্ণরূপে অনুপস্থিত ছিল। মানে কি? ফ্রি অক্সিজেন ইনিশিয়াল যদি দেখো, তাহলে সেখানে কিন্তু কোনো প্রকার, ধরুন এটা একটা পৃথিবী, সেখানের মধ্যে তোমার হচ্ছে হাইড্রোজেন রয়েছে, তোমার মিথেন রয়েছে, হুম, অ্যামোনিয়া রয়েছে, কিন্তু সেখানে তোমার ফ্রি অক্সিজেন বা তোমার মুক্ত অক্সিজেন কিন্তু ছিল না। আর এরা কিন্তু ওখানের মধ্যে প্রেজেন্ট ছিল। তাই জন্য ওই আবহাওয়াটা, ওই কন্ডিশনটা কিরকম ছিল? বিজারণ ধর্মী ছিল। ক্লিয়ার? ওকে। মুক্ত অক্সিজেন হলো কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেনের বিভিন্ন যৌগ ছিল। এবার একটা কথা, ফ্রি অক্সিজেন আর যৌগ রূপে অক্সিজেন দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। বাতাসে কোনো ফ্রি অক্সিজেন ছিল না, কিন্তু অক্সিজেনের যৌগ ছিল, মানে কমিটেড ছিল। অক্সিজেন তুমি ফ্রি পাচ্ছ না। নাইট্রোজেন যেমন ফ্রিও ছিল, ওর সাথে যৌগ গঠন করছে, মানে অ্যামোনিয়া গঠন করছে, এটা ছিল। কিন্তু অক্সিজেন শুধুমাত্র যে অক্সিজেন পাবে, সেটা কিন্তু তখন ওই বাতাসের মধ্যে ছিল না। ওর যৌগ ছিল, দেখো, যেমন সায়ানোজেন হচ্ছে CN2, মিথেন CH4, এটা হবে CH4, অ্যান্ড জল ছিল H2O, এখানে দেখো অক্সিজেন রয়েছে H2O। তাহলে অক্সিজেন তুমি পাচ্ছ, বাট ধরতে পারছো না, এরকম ব্যাপার। ফ্রি পাচ্ছ না, বাট কারোর সাথে কমিটেড, মানে যেমন এখানে হাইড্রোজেনের সাথে যুক্ত রয়েছে এবং যৌগ আকারে পাচ্ছ, তাই তো? এবং অ্যামোনিয়া, সায়ানাইড, CN ইত্যাদি গ্যাসীয় অবস্থায় ছিল। পৃথিবীর পরিবেশ ছিল তখন কি? বিজারণ ধর্মী, কারণ সেখানের মধ্যে কোনো প্রকার ফ্রি অক্সিজেন তোমার ছিল না। ওকে, এবার নেক্সট চলো। নেক্সট বলছে কেমোজেনি বা রাসায়নিক বিবর্তন। তাহলে কেমিক্যাল রাসায়নিক ব্যাপারটা কি? বলছে যে পরিবেশে উপস্থিত সরল অজৈব উপাদান সমূহ থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জীবন সৃষ্টির উপযোগী জটিল যৌগ সৃষ্টি হয়েছে, এবং একে কেমোজেনিক, যেটা আমি আগে থিওরিতে বললাম। এদের না প্রত্যেকটা জিনিসের একটাই উদ্দেশ্য, যে সরল থেকে জটিল যৌগ তৈরি করা। তাও হয়েছে, সরল থেকে জটিল যৌগই তৈরি হচ্ছে। এবার এটা কেমিক্যাল বলছে, কারণ বিভিন্ন ধরনের কেমিক্যাল রাসায়নিক ঘটবে, কেমিক্যাল বিক্রিয়া ঘটবে। এবার কেমোজেনি নামে অভিহিত করেছেন বিজ্ঞানী ওপারিন। তাহলে এই সরল যৌগ থেকে জটিল যৌগ তৈরি হওয়ার যে ঘটনাটা, এটাকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে, এবং এটা থিওরিটা দিয়েছে কি আমাদের বিজ্ঞানী ওপারিন। ওপারিন একদম তখন ইনিশিয়াল একদম খুব ভালো একটা বিজ্ঞানী, এরাও এর প্রচুর মতবাদ রয়েছে, মানে অনেক নতুন জিনিস আবিষ্কার করেছেন ইনি। তো ইনি কি বলছেন? যে আমাদের পৃথিবীতে প্রথমে সরল জৈব যৌগের তৈরি হয়েছে। এবার সরল জৈব যৌগের মধ্যে কোনগুলো পড়ছে? আমি কি বললাম, যদি তোমরা দেখো এখানের মধ্যে সরল জৈব যৌগ, ওকে, যে প্রোটিন তৈরি হয়েছে। তো প্রোটিনের মধ্যে এটা হচ্ছে তোমার জটিল জৈব যৌগ। একে জটিল বলছি কারণ একটা সিঙ্গেল না ভাই, এর মধ্যে অনেক কিছু। এটা প্রোটিন ধরো, এর মধ্যে অনেক রকম ডিভিশন 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 হয়ে হয়ে তবে কি হয়েছে, তোমার প্রোটিন গঠন হয়েছে। এবার এই পুরোটাকে আমরা কি বলছি? জটিল। আর এই সিঙ্গেলটাকে আমরা বলবো সরল। ওকে। তাহলে প্রোটিনের মধ্যে কি এমন রয়েছে যেটাকে আমরা সরল বলছি? মনে রাখবে, প্রোটিনের মধ্যে তোমার রয়েছে কি? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। ওকে। তো এই অ্যামাইনো অ্যাসিড গুলো মিলে তোমার কি করেছে? প্রোটিন গঠন করেছে। অ্যামাইনো অ্যাসিডের চেন ঘুরতে দেয়, এটা কি তাহলে তোমার পড়ছে সরল যৌগ। বোঝা গেল? তাহলে সরল যৌগ তোমার রয়েছে অ্যামাইনো অ্যাসিড, সেগুলো মিলে একসাথে কি তোমার জটিল যৌগ তৈরি করেছে, যেটা তোমার কি রয়েছে না? প্রোটিন। ওকে। এরকম আরো অনেক কিছু রয়েছে, যেমন গ্লুকোজ রয়েছে, ফ্রুক্টোজ রয়েছে, রাইবোজোম, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এবং অ্যামাইনো অ্যাসিড বললাম। অ্যামাইনো অ্যাসিড এক্সাম্পল দিলাম। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এগুলো সরল, মানে এগুলো হচ্ছে তো প্রাথমিক একক।
এগুলো যুক্ত হয়ে হয়ে বিভিন্ন ধরনের বন্ড, বিভিন্ন গ্লাইকোসাইডিক বন্ড, প্রচুর পেপটাইড বন্ড, এরকম বিভিন্ন ধরনের বন্ড মানে কি বন্ধন দ্বারা যুক্ত হয়ে হয়ে তোমার কি তৈরি করছে, জটিল জৈব যৌগ তৈরি করছে। আমার শ্বেতসার রয়েছে, গ্লাইকোজেন রয়েছে, প্রোটিন রয়েছে এবং নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড মানে কি, তোমার দুটো পড়ছে নিউক্লিক অ্যাসিড আন্ডারে, এটা পরেও দেখতে পাবে যে ডিএনএ এবং আরএনএ, নাম শুনেছ হয়তো ডিএনএ। ডিএনএ এইটাও ছিল ডিএনএ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি মানে কি দুটো অক্সিজেন থাকবে, আর রাইবোনিউক্লিক অ্যাসিড একটা থাকবে। তো এই ডিএনএ আর এনএ তোমার নিউক্লিক অ্যাসিডের মধ্যে পড়ছে। নিউক্লিওটাইড বন্ড দেখতে পাওয়া যায়, বিভিন্ন ভাগ রয়েছে, এটা তো জানার দরকার নেই এখন। জাস্ট এটা জেনে রাখো যে সরল যৌগগুলো মিলেই কিন্তু তোমার এই জটিল জিনিসগুলো তৈরি করছে। ওকে, নেক্সট চলো। এবার হট ডাইলিউট স্যুপ বা গরম তরল স্যুপ কি? এবার দেখবে যে তখন পৃথিবীর একদম টেম্পারেচার কত, 5,000 থেকে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তখন তো অলরেডি সবকিছু একদম মানে তরল আকারে থাকবে, গরম পড়ে একদম লাভা রয়েছে, প্রত্যেকটা জিনিস একদম হট প্রচুর। হুম, তো সেখানে সমুদ্রের জল, সেখানে ভাবো সেটাও তো হট থাকবে প্রচুর, 5,000 থেকে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। থোড়ি তুমি তাকে জলটা নরম পাবে, মানে নর্মাল পাবে, পাবে না। তাই সেখানে জলটা প্রচুর হট থাকবে। তো এইটা নিয়ে তোমার বিজ্ঞানী বলেছে কি, হট ডাইলিউট স্যুপ পৃথিবীতে কেমোজেনির মাধ্যমে উৎপন্ন বিভিন্ন সরল ও জটিল জৈব যৌগসমূহ উত্তপ্ত সমুদ্রের জলের সঙ্গে মিশ্রিত হয়ে যে মিশ্রণটি গঠন করেছে তাকে বলা হচ্ছে হট ডাইলিউট স্যুপ, বা যেটা হ্যালডেন বলেছিলেন বলে হ্যালডেন স্যুপ বা প্রিবায়োটিক স্যুপ বলা হয়ে থাকে। এটা কিছুই না, জাস্ট আগে যে বলা হলো যে বিভিন্ন ধরনের সরল আর জটিল যৌগগুলো উত্তপ্ত সমুদ্রের জল, ধরো একটা সমুদ্র রয়েছে একটা, এখানে জল প্রচুর একদম হট রয়েছে, সেখানে তোমার সরল যৌগ প্লাস জটিল যৌগগুলো মিলে এখানে তৈরি হয়েছে কি, এই পুরোটাকে বলা হচ্ছে হট ডাইলিউট স্যুপ। ক্লিয়ার? ওকে, এবার বলছে প্রোটোবায়ন্ট বা আদি কোষ। আদি কোষ মানে কি, একদম প্রাথমিকে যেগুলো তৈরি হচ্ছে। এবার একটা জিনিস খেয়াল করো, এতক্ষণ কিন্তু কোনো কোষের কথা বলেনি, এবার ধীরে ধীরে কোষের দিকে এগোচ্ছে, তাই না? তাহলে আগে বললো কি যে কোনো কিছু মানে কোনো কিছু অস্তিত্ব নেই, একদম গরম পৃথিবী, সরল যৌগ থেকে জাস্ট জটিল যৌগ তৈরি হচ্ছে। এবার ওই জটিল যৌগ ছেড়ে একটু কোষের দিকে আগাও, আদিম কোষ বা যাকে বলা হচ্ছে প্রোটোবায়ন্ট। আদিম পৃথিবীতে উত্তপ্ত সমুদ্রের জলে সরল ও জটিল যৌগগুলি থেকে প্রথমে আদি কোষ তৈরি হয়েছে। তাহলে এখানে যদি তুমি একটু ভালো করে দেখো তাহলে দেখবে যে প্রথমে বললো কি, একদম সরল যৌগ, সরল প্লাস তোমার জটিল যৌগ, সেখান থেকে এবার আদি কোষ তৈরি হচ্ছে। আদি কোষ তৈরি হচ্ছে। ওকে, তাহলে আদি কোষটা দেখা যাচ্ছে প্রোটোবায়ন, প্রোটো মানে কি আদি। ওকে, আদি কোষ বা আদি কোষ তৈরি হচ্ছে এবং তার থেকে ইওবায়ন বা প্রকৃত কোষ উৎপাদিত হচ্ছে। এবার এখানের মধ্যে ইন্টারেস্টিং অনেক আছে যে প্রকৃত কোষ জিনিসটা আর আদি কোষ জিনিসটা কি। প্রকৃত কোষ তৈরি হচ্ছে, তাহলে দেখতে পেলে যে প্রত্যেকটা জিনিস কি লিঙ্ক, প্রথমে সরল, তারপর হচ্ছে যে জটিল তৈরি হলো, তারপর আদি, তারপর প্রকৃত। আচ্ছা, এই আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে পার্থক্যটা কি? আদি কোষ প্রথমে হয়েছে, দেন তোমার প্রকৃত কোষ তৈরি হচ্ছে। তোমরা এইটা পড়েছো নিউক্লিয়াস, একটা কোষীয় অঙ্গাণু। তো এই নিউক্লিয়াসটা আদি কোষের মধ্যে পাওয়া যাবে, কিন্তু তার মধ্যে কোনো ট্রু ডিএনএ থাকবে না, আর ওর মধ্যে কিন্তু থাকবে প্রকৃত কোষ। এটা ওদের মধ্যে মেন পার্থক্য, দেখছি পরে। ওটা বলার আগে তোমাকে জানতে হবে যে তাহলে এর একটা নাম কি, প্রোটোবায়ন্ট। প্রোটো মানে আদি, আর ইও মানে কি নতুন, ইও বায়ন্ট হচ্ছে প্রকৃত কোষ। তাহলে ধাপ কিভাবে তৈরি হলো ধীরে ধীরে দেখো। বিজ্ঞানী সিডনি ফক্সের মতে, এবার দুটো নাম অলরেডি তোমরা পরিচিত হলে, ওপারিন এবং হ্যালডেন। নেক্সট সিডনি ফক্স, মাইক্রোস্ফিয়ার, দুটো টার্ম পরে পড়বে, যে মাইক্রোস্ফিয়ার আর একটা তোমার রয়েছে তোমার কোয়াসার্ভেট। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, দুটো জীবের কথা এই কথা বলা হবে, মানে দুটো বিজ্ঞানী দিয়েছিলেন। তো বিজ্ঞানী সিডনি ফক্স তিনি কি বলছেন যে 3.7 বিলিয়ন বছর পূর্বে উত্তপ্ত সমুদ্রের জলে মাইক্রোস্ফিয়ার, যে বললাম এমসিকিউটা কিন্তু এখান থেকে আসবে, এটা ইম্পর্টেন্ট, যে মাইক্রোস্ফিয়ার তত্ত্বটা কে দিয়েছিলেন, তাহলে মনে রাখবে কি সিডনি ফক্স। তো তিনি বলছেন যে মাইক্রোস্ফিয়ার নামক একটা গঠন তৈরি হয়েছিল উত্তপ্ত সমুদ্রের জলে। এইগুলো ছিল গোলাকার এবং দ্বিস্তরীয়, ডবল মেমব্রেন রয়েছে।
ফসফোলিপিডের আবরণে যুক্ত এবং এদের অভ্যন্তরে ছিল প্রোটিনয়েড নামক প্রোটিন সদৃশ গঠন। তাহলে মাইক্রোস্ফিয়ার মানে সিডনি ফক্স কি বলছেন, যে গরম তরল সুপ ছিল, তার মধ্যে মাইক্রোস্ফিয়ারটা দেখা গিয়েছিল। হুম, এবং মাইক্রোস্ফিয়ার ওই হলো মাইক্রোস্ফিয়ার দেখা গিয়েছিল, এবং এই মাইক্রোস্ফিয়ারের ভেতরে কি ছিল না, গরম তরল সুপ ছিল। সরি, এই মাইক্রোস্ফিয়ারে প্রোটিনয়েড ছিল। প্রোটিনয়েড কি, প্রোটিন নয় বাট প্রোটিন লাইক স্ট্রাকচার, মানে প্রোটিন সদৃশ অংশ দেখতে পাওয়া গিয়েছিল। এটার মধ্যে দ্বিস্তরীয় ছিল, এটার মধ্যে দুটো আবরণ ছিল, এবং এগুলো কিসের আবরণ ছিল, ফসফোলিপিডের আবরণ যুক্ত ছিল। ওকে, নেক্সট কি বলছে চলো, বিজ্ঞানী ওপারের মধ্যে, তাহলে বিভিন্ন বললাম কি যে তখন একদম প্রত্যেকটা বিজ্ঞানী তার বিভিন্ন মত দিচ্ছেন। যেমন সিডনি ফক্স বলছেন যে গরম তরল যেটা বললাম সুপ ছিল, সেখানের মধ্যে তোমার মাইক্রোস্ফিয়ার ছিল। মাইক্রোস্ফিয়ার জিনিসটা কি, যেটার মধ্যে তোমার একটা দ্বিস্তরীয় ফসফোলিপিডের স্ট্রাকচার রয়েছে, তাকে আমরা মাইক্রোস্ফিয়ার বলছি, এবং যার মধ্যে কি প্রোটিন লাইক স্ট্রাকচার বা প্রোটিন সদৃশ গঠন, প্রোটিনয়েড আছে, সেটা রয়েছে, এটা বললাম। তারপরে বিজ্ঞানী আসছে তোমার কে, ওপারিন। ওপারিন নাম তো তোমাদের আগেই পরিচিত হয়ে গেছে, এই বিজ্ঞানীর সাথে তোমাদের একদম কানেকশন হয়ে গেছে। তো ওপারিন বলছে, ওপারিনের কোয়া সার্ভিট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে সিডনি ফক্সের, বারবার মনে রাখবে, সিডনি ফক্স, মাইক্রোস্ফিয়ার, ওপারিন, কোয়া সার্ভিট, এগুলো এমসিকিউ এর জন্য মাস্ট আসে, প্রত্যেকবারে থাকবে। ওকে, এইগুলো ছিল কোলয়েড ধর্মী দ্বিস্তরী বা দ্বিস্তরী ফসফোলিপিডের আবরণযুক্ত। তাহলে মাইক্রোস্ফিয়ারটা যেমন বলেছিল ফসফোলিপিডের দ্বিস্তরী আবরণ, তেমন কোয়া সার্ভেটটাকে বলছে ফসফোলিপিডের দ্বিস্তরী আবরণ। শর্করা ও প্রোটিন সমন্বিত গঠন, তাহলে এর মধ্যে কি রয়েছে, তোমার শর্করা রয়েছে, গ্লুকোজ, এবং প্রোটিন সমন্বিত গঠন রয়েছে। তাহলে আগেরটার ক্ষেত্রে যেমন শুধুমাত্র প্রোটিন ছিল, প্রোটিনয়েড যেটা প্রোটিন লাইক স্ট্রাকচার, এখানের মধ্যে কিন্তু শর্করা লাইক স্ট্রাকচার রয়েছে। পরবর্তীকালে কোয়া সার্ভেটের সঙ্গে আরএনএ যুক্ত হয়ে সৃষ্টি হয়েছে প্রোটোবায়ন্ট বা আদি কোষ, এবং এদের মধ্যে জীবনের উৎপত্তি, বিভিন্ন ধর্ম উপস্থিত ছিল। তাহলে কি বুঝলে এখান থেকে, এই আদি কোষ থেকে প্রকৃত কোষ, তার আগে যে এই পার্টটা রয়েছে, এখানের মধ্যে তোমার বিজ্ঞানীরা বলছে কোয়া সার্ভেট ছিল বা মাইক্রোস্ফিয়ার, এই দুটো কিন্তু এখানের মধ্যেই পড়ছে। ওকে, তারপরে এবার ধীরে ধীরে তৈরি হলো কি না, তোমার আদি কোষ। তারপরে চলো, পরবর্তীকালে প্রায় হ্যাঁ সরি 3 নাম্বার গেল, 4 নাম্বার, অগ্নজেনের উৎপত্তি। আদিম পৃথিবীতে প্রায় 370 কোটি বছর পূর্বে, বিলিয়ন থেকে কোটিতে আসছে, পলিনিউক্লিওটাইড থেকে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছে। তাহলে নিউক্লিক অ্যাসিড মানে কি বললাম, ডিএনএ এবং আরএনএ, সেটা তৈরি হচ্ছে তোমার পলিনিউক্লিওটাইড থেকে, অনেকগুলো নিউক্লিওটাইড যুক্ত হয়ে তাকে পলিনিউক্লিওটাইড গঠন করছে, এবং এই পলিনিউক্লিওটাইড থেকে তোমার নিউক্লিক অ্যাসিড তৈরি হচ্ছে। প্রথমে আরএনএ সৃষ্টি হয়, সব প্রজননশীল প্রোটিনবিহীন আরএনএ কে নগ্নজিন বলা থাকে। তাহলে এখান থেকে এমসিকিউ আসতে পারে যে নগ্নজিন জিনিসটা কথার মানে কি। নগ্নজিন মানে হচ্ছে যে তোমার এই যে সব প্রজননশীল, মানে নিজে নিজে রিপ্রোডিউস করবে, কারোর উপর হেল্প করতে হয় না, এবং প্রোটিনবিহীন, যার মধ্যে কিন্তু কোনো প্রোটিন নেই, তা এরকম আরএনএ কে তোমার নগ্নজিন বলা হচ্ছে। ওকে, এবার বায়োজেনি বা জীবনের উৎপত্তি। তাহলে 3.5 বিলিয়ন বছর পূর্বে প্রোটোবায়ন্ট, তাহলে প্রোটোবায়ন্ট থেকে মানে যেটা হচ্ছে আদি কোষ, সেখান থেকে সৃষ্টি হয়েছে সর্বপ্রথম এককোষী জীব বা ইওবায়ন্ট। এটা বললাম, এটা আগে এখানে দেখলে তোমরা অলরেডি আগে, যে প্রোটোবায়ন্ট থেকে ইওবায়ন্টের সৃষ্টি হয়েছে, আদি কোষ থেকে প্রকৃত কোষ সৃষ্টি হচ্ছে, ওটাই বলা রয়েছে। তো হলো এরা ছিল অবাধ শ্বসনকারী। আচ্ছা, সবাত আর অবাধ শ্বসনকারীর মধ্যে পার্থক্য কোথায়? সবাত মানে কি, যারা অক্সিজেনের সাহায্যে শ্বসন কার্য চালাচ্ছে। অবাধ, যারা অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসন কার্য চালাচ্ছে, তাকে আমরা বলছি অবাধ শ্বসনকারী। তাহলে এরা ছিল কি অবাধ শ্বসনকারী, এবং রাসায়নিক পরভোজী ব্যাকটেরিয়া, সালফার ব্যাকটেরিয়া প্রভৃতি। তাহলে এবার আস্তে আস্তে কি হচ্ছে না, তোমার কোষের দিকে আগাচ্ছে, প্রোটোবায়ন্ট তৈরি হলো, এবং পরবর্তীকালে প্রায় 1.9 বিলিয়ন বছর পূর্বে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সক্ষম সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল সমূহের উদ্ভব ঘটেছিল, এবং জলে বিশ্লিষ্ট করে মুক্ত অক্সিজেন উৎপন্ন করে এবং বায়ুমণ্ডলে মিশে দেয়। কিন্তু তেমন কিছু নেই। তারপরে বলছে কি, পরবর্তী ধাপে উৎপন্ন হয়েছিল জলজ এবং এককোষী ইউক্যারিওটিক জীব বা প্রোটিস্ট সমূহ, এবং এদের থেকে উদ্ভিদ বা প্রাণী কোষের আবির্ভাব ঘটছে। তাহলে বোঝা গেল, একদম প্রথমে তৈরি হলো কি প্রোটোবায়ন্ট, তারপরে ইউবায়ন্ট বা ইউক্যারিওটিক কোষ, বা যাকে তোমার আদি কোষ বলা হচ্ছে, এবং তারপরে কি হলো এককোষী জীব, বহুকোষ জীব, এভাবে কি হলো একটা পুরো স্ট্রাকচার, পুরো সমাজ, মানে জীব জগৎ তৈরি হলো।
কোথা থেকে স্টার্ট হয়েছিল? সেই যৌগ থেকে, সরল যৌগ, জটিল যৌগ, সেখান থেকে আদি কোষ, তারপর হচ্ছে তোমার ইউক্যারিওটিক বা প্রকৃত কোষ, সেখান থেকে তোমার এককোষী বহুকোষী বিভিন্ন জিনিস হলো। এবার এটা জিনিসটা একটু দেওয়া রয়েছে এখানে তোমাদের বইয়ের মধ্যে, আদিম পৃথিবীতে প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের আবির্ভাব কিভাবে হলো। এটা আদিম পৃথিবী ছিল, যেখান থেকে তোমার জটিল জৈব যৌগ সৃষ্টি হলো। তারপরে এলো কুয়াশার বেড বা মাইক্রোস্ফিয়ার, যেটা বললাম। মাইক্রোস্ফিয়ার কে দিয়েছিল? বিজ্ঞানী ফক্স। আর এটাকে বিজ্ঞানী ছিল ওপারিন। তারপরে হলো কি প্রোটোসেল বা প্রোবায়ন, যার মধ্যে কি ট্রু নিউক্লিয়াস ছিল না। তারপরে হলো তোমার প্রোক্যারিওটিক সেল, তারপরে তোমার ইউক্যারিওটিক সেল, যার মধ্যে আমরা চলে আসছি প্রাণী এবং তোমার হচ্ছে উদ্ভিদ। তাহলে এইটা এতক্ষণ ধরে আমি বললাম যে কিভাবে তোমার আদিম পৃথিবী থেকে, যেখানে কিনা টেম্পারেচার ছিল 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে কিভাবে মানুষ তৈরি হলো। এটা পুরো একটা লং প্রসেস ছিল, বিলিয়ন থেকে স্টার্ট হয়েছিল এবং যেটা কিন্তু এখন নর্মালি চলছে। ওকে, আশা করি জিনিসটা বোঝা গেল ক্লিয়ারলি। এবার এইটা জাস্ট একটা পয়েন্ট দেওয়া রয়েছে, তোমার যেটা বললাম মাইক্রোস্ফিয়ার কোয়াশার, ওটা অলরেডি বলে দিলাম আগে নাকি, যে মাইক্রোস্ফিয়ার বিজ্ঞানী ফক্স দিয়েছিলেন, সিডনি ফক্স এবং তার সহকর্মীরা পরীক্ষাগারে জলে দ্রবণে। এখানে এতগুলো পড়ার দরকার নেই, জাস্ট যেগুলো বলছি দেখো। কে দিয়েছিল তাহলে? বিজ্ঞানী সিডনি ফক্স। এবং সেটা প্রোটিনয়েড স্ট্রাকচার ছিল, ফসফোলিপিড মিশ্রিত মানে দ্বিস্তরীয় আবরণ ছিল, এটা ইম্পর্টেন্ট। আর কিছু করে করতে হবে না। কুয়াশা পেট থেকে কি রয়েছে? কোলার ধর্মী ছিল, এটা আগেও বলা রয়েছে। এবং এদের মধ্যে ফসফোলিপিড নির্মিত ডবল মেমব্রেন ছিল, আর ভেতরে কি ছিল? প্রোটিন সমূহ এবং শর্করার মতো স্ট্রাকচার ছিল। এর মধ্যে শুধু প্রোটিন লাইক স্ট্রাকচার ছিল, প্রোটিনয়েড বলা হচ্ছে। তো এগুলো তোমার গেল কুয়াশার পেট আর মাইক্রোস্ফিয়ার সম্পর্কে। তাহলে এখান থেকে প্রত্যেকটা জিস্ট কি হলো তোমার, এই পয়েন্ট, এই পেজটা, এই পেজটা দেখলে বুঝতে পারবে যে কিভাবে তৈরি হলো একদম আদিম পৃথিবী থেকে, যেটা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বললাম। তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্তই, যেখানের মধ্যে আমি প্রত্যেকটা স্টেপ বললাম তোমাকে। দুটো টপিক আজকে ইম্পর্টেন্ট ছিল, একদম ইনিশিয়ালি যেটা বলেছি যে তোমার জীব কি এবং জীবের বৈশিষ্ট্য কি, আর এখন আমরা লাস্ট বললাম যেটা তোমার যে কিভাবে ওই অত টেম্পারেচার থেকে ধীরে ধীরে জীবনের সৃষ্টি হলো এবং উদ্ভিদ কিভাবে প্রাণী তৈরি হলো, প্রত্যেকটা জিনিস কিন্তু ডিটেলসে বলা রয়েছে। আশা করি কোনো ডাউট নেই, যদি থাকে কমেন্ট করবে, রিপ্লাই দেওয়া হবে তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আরো ভিডিও আসতে চলেছে আর ইন্টারেস্টিং তোমরা জানবে, এবং আমাদের চ্যানেলটার পাশে থেকো। থ্যাংক ইউ, আজকের ভিডিও এই পর্যন্ত। বাই।